নমস্কার, করোনার আবহে বাংলায় টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। কড়া টক্কর, ভোটের যেমন প্রস্তুতির মধ্যে দিয়ে দামামা বাজছে, দামামা বিভিন্ন জায়গায়, বিশেষ করে সেদিনকে যখন জিপি নাড্ডার কনভয়ের উপর যে হামলা, যাকে নিয়ে এখন একটা কড়া টক্কর চলছে, কেন্দ্র রাজ্য সেই টক্করের মতো সম্পর্কের টক্কর। বিভিন্ন জায়গায় রাজ্যপাল সেখানে ইনভলভ, তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি চিঠি পাঠিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে উত্তর চাইছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকাল মানে কড়া টক্কর চলছে। এই কড়া টক্করের মধ্যে পড়ে জয়প্রকাশ মজুমদার যিনি রয়েছেন, তিনি একটা বিষয়কে অবতারণা করেছেন, কেন কল্যাণ ব্যানার্জি। আবার তৃণমূল বলছে যে কেন নয়, একজন সাংসদ। অর্থাৎ এই যে একটা জায়গা থেকে প্রশ্ন উঠছে, বিপরীত প্রশ্ন উঠছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক যেটা ভারতবর্ষের রাজনীতিতে আবহমান কাল ধরে চলছে। সেই যদি আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সময় থেকে দেখি, তখন ছিল হচ্ছে গণরাজ্য, এখন অঙ্গরাজ্য। তো অঙ্গরাজ্যের যে অধিকার, সেই প্রশ্নে অঙ্গরাজ্যগুলো তারা কিন্তু সরব। যেমন হচ্ছে কৃষি বিল নিয়ে রাজ্যগুলোর অধিকার নিয়ে রাজ্যগুলো সরব। কেন্দ্রকে এই জায়গাটা আবার বুঝতে হবে, আবার কেন্দ্রেরও ভূমিকা রয়েছে দেশের নিরাপত্তা, যেহেতু ভারতবর্ষ না। এই টক্কর রাজনৈতিক অঙ্গনে এখন ভীষণভাবে রয়েছে। 2021 সালে বিধানসভার ক্ষমতা দখলের লড়াইয়ে একদিকে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বাম কংগ্রেস জোট, এরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে কল্যাণ ব্যানার্জি যে চিঠি পাঠিয়েছেন, তিনজন অফিসারকে, আইপিএস র্যাঙ্কের অফিসারকে ডেপুটেশনে আবার তাদের ফেরত নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কি করে জিপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তার কনভয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কেন তাদের দায়িত্ব পালন করেননি, দিল্লিতে তাদের ফিরিয়ে নিতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে রাজ্যে আইপিএসের সংখ্যা কম, কেন তাহলে কেন্দ্র ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে রাজ্য প্রশাসনের ক্ষেত্রে আইপিএস না থাকাটা এটাও একটা প্রশ্ন, কেন আইপিএস নিয়োগ করে হচ্ছে কেন্দ্র। এই সমস্ত বিতর্কের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথ বা বাংলায় যে টক্কর শুরু হয়েছে, সেই নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। এই প্রতিবেদনটা আপনারা দেখুন যে রাজনৈতিক আইডিওলজি এবং হচ্ছে টক্করটা ঠিক কোন শেপ নিচ্ছে, সেই জায়গায় একটু আপনাদেরকে দৃষ্টি রাখতে চাই। তারপর যাব একেবারে কড়া টক্কর বিতর্কে। বহুদিন আগে বৈশাখ মাস এলেই পাড়ায় পাড়ায় শোনা যেত রসুন সন্ধ্যার প্রস্তুতির কলরব, অর্থাৎ রবীন্দ্র সুকান্ত নজরুল সন্ধ্যা। সুকান্ত उनको शायद मालूम नहीं है कि इस पद की गरिमा क्या होती है, इसकी गरिमा को कैसे संभाल के रखा जाता है। और ये बंगाल, जैसे मैंने कहा, कैसा बंगाल बनाना चाहते हो? ममता जी का बंगाल बनाना चाहते हो या रविंद्रनाथ टैगोर का बंगाल बनाना चाहते हो? श्री अरविंदो का बंगाल बनाना चाहते हो? श्यामा प्रसाद मुखर्जी का बंगाल बनाना चाहते हो? सुभाष चंद्र बोस का बंगाल बनाना चाहते हो? ভোটের লক্ষ্যে যখন গুরুদেবকে নিয়ে এই প্রমাদ, তখন বাঙালি অস্মিতায় এই আঘাতকে বৃথায় যেতে দেওয়া যায়? তাই এ আমাদের লজ্জা, আমরা ক্ষমা প্রার্থী, এই স্লোগান তুলে জবাব দিতে দলকে মাঠে নামতে বলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, কণ্ঠে গর্জন করুন, তর্জন করুন। এ গর্ব রবীন্দ্রনাথে অর্জন করিয়েছে বাংলাকে। বাংলার মাটি মাথা নত করে চলে না। জিজ্ঞেস করুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে বিরসা মুন্ডার নামে অন্য একজনকে বিরসা মুন্ডা বানিয়ে, এই পলিটিক্স বেশি দিন চিরস্থায়ী হয় না।
তবে দলের সর্বভারতীয় সভাপতির এই পর্বত প্রমাণ ভুলের পরেও পিছিয়ে আসার লক্ষণ নেই বিজেপি। 19শে ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে এই রাজ্য সফরে তিনি শান্তিনিকেতনেও যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। বাংলায় বলা হয় যে, এবং মুখ্যমন্ত্রী প্রায় বলছেন, বিজেপি বহিরাগতের দল, বাংলা সংস্কৃতির সাথে তাদের কোনো সম্পৃক্তি নেই। অন্যদিকে জিপি নাড্ডা তিনি প্রশ্ন তুলছেন, আজকের বাংলা কোন বাংলা চায়, মমতা ব্যানার্জির বাংলা না রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা। এই সমস্ত বিতর্কের মধ্যে দিয়ে আরও পক্ষ রয়েছে। সেই পক্ষগুলো নিঃসন্দেহে একদিকে হচ্ছে পুরোপুরি হচ্ছে একটা আইডিওলজিক্যাল ফাইটের দিকে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই মাঠে ময়দানে যখন আসছে তখন দেখা যাচ্ছে ধুন্ধুমার কাণ্ড, রণক্ষেত্র বেঁধে যাচ্ছে। কি বার্তা পৌঁছচ্ছে এবং ভোটের উত্তাপ যে গরম হচ্ছে, কে আসতে পারে 2021-এর ক্ষমতায়, তুল্যমূল্য বিচার বিশ্লেষণ আপনারা দেখুন। আর প্লাস নিউজের পর্দাটাকে ভালো করে ফলো করুন, বিতর্ক শুনুন, বুঝে যাবেন, আপনারা গেস করে নিতে পারবেন। ডাক্তার ইন্দ্রনীল খান রয়েছেন ভারতীয় জনতা পার্টির তরুণ নেতা, স্বাগত জানাচ্ছি। প্রদেশ কংগ্রেসের শীর্ষ মুখপাত্র হিসাবে এখনও যিনি রয়েছেন সৌম্য আইচ রায়, এবং অরূপ চক্রবর্তী আসছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি যোগদান করছেন। আমি প্রথমে ডাক্তার ইন্দ্রনীল খানের কাছেই জিজ্ঞাসা করব, জিপি নাড্ডার কনভয় তারপরেই জায়গায় চলছে, কোথাও কেন্দ্র আইপিএসদের তাদের তলব করে পাঠাচ্ছেন, কোথাও একটা ইন্টারনাল একটা সমস্যা তৈরি হচ্ছে। তার কারণ আইপিএসরা কেন্দ্রের কাছে জবাবদিহি করতে যেমন আসেন, তার যখন রাজ্যে আসেন রাজ্য সরকারের অধীনে চলেন। কোথাও কি একটা জায়গায় জোর করে তৃণমূল কংগ্রেস যেটা বলছে বহিরাগত তকমা দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির সাথে জন্মলগ্ন থেকেই একটা উত্তর ভারতীয় সংস্কৃতির একটা যোগ রয়েছে, যাদের আর কি সময় হাতে নেই, বাঙালির পার্টি বলে তাদেরকে আজকে একটা যেভাবেই হোক একটা ছাপ ফেলতে হবে। অনেকটা কি সেই প্রক্রিয়ায় কি চলছে? না না, ইতিহাসটাকে আপনারা ভুললে চলবে না। ভারতীয় জনতা পার্টির রুটস হচ্ছে জনসংঘ থেকে, এবং এই শিকড় বাংলা থেকেই গজে উঠেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আজকে ভারতীয় জনতা পার্টি গড়ে উঠেছে। প্রথমে 2টো সিট ছিল একসময় আমাদের ভারতীয় জনতা পার্টির, আজকে সেখানে আমরা 300-র অধিক সিট নিয়ে সারা ভারতবর্ষকে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সমর্থন পেয়েছি। মানুষের সমর্থনে আজকে ভারত সরকার চলছে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। তো এই অবস্থায় আমাদের বলতে পারেন যে ভারতীয় জনতা পার্টি হলো বাংলার গর্ব। সত্যি কথা বলতে, যে দলটা আজকে বাংলা থেকে গড়ে উঠেছে, পশ্চিমবাংলার একদম জন্মের সময় থেকে, জন্মতিথি থেকে কিন্তু গজে উঠেছে আজকে কিন্তু জনসংখ্যা, এবং সেখান তারই আদর্শে ভারতীয় জনতা পার্টি। সুতরাং এই এই ইতিহাসকে আমরা ভুললেও চলবে না। এই ইতিহাসকে নিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, কুপ্রচার করে, তাতে আমাদের বলার কিছু নেই। কারণ আমরা দেখেইছি যে মুখ্যমন্ত্রী নিজে আজকে স্টেজ থেকে যা খুশি খুবই কুকথা বলছেন কাউকে। আমরা এগুলো বলতেও চাই না। তারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে উপাধি আছে সেখানেও তিনি কিন্তু আঘাত করেছেন। পাঞ্জাবিদের উপাধি হচ্ছে 4টা, তো তাদেরকেও আঘাত করেছেন, অ্যাজ ইফ যেন সেটা খুব একটা নিন্দনীয় উপাধি। তো এরকম না, ভারতবর্ষের সবাইকে নিয়ে চলার জন্যই কিন্তু সেই আদর্শেই ভারতীয় জনতা পার্টি এগোয়। তাতে বাঙালি থাকবে, গুজরাটি থাকবে, তাতে থাকবে শিখ, তাতে থাকবে জৈন, তাতে থাকবে হিন্দু, তাতে থাকবে মুসলমান, তাতে থাকবে খ্রিস্টান, এবং সবাই মিলে কিন্তু ভারতবর্ষের এই সার্বভৌমত্ব রক্ষা করবে। সেই আদর্শেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আদর্শ এবং ইতিহাসে এটা ঘটনা যে বাংলা থেকে হিন্দু ন্যাশনালিজমের যে একটা সংকেত, সে শ্রী অরবিন্দ হোক বা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম হোক, একটা এখান থেকে গেছে। কিন্তু দেখা গেছে যে এই যে বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে জনসংঘ তৈরি হয়েছিল, কিন্তু তারপরে বহিরাগত তকমাটা কি এই জন্যেই তৃণমূল নেত্রীকে আরও সুবিধা করে দিচ্ছে? এই যে বিজেপি ক্ষমতায় এলো 2019-এ, কেউ একজন পূর্ণ মন্ত্রিত্ব পেলেন না, কোথাও একটা বাংলায় দেখা যাচ্ছে রাষ্ট্র থাকছে হচ্ছে একটা অন্য জায়গায়। এটা কি একটা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে? একদমই না। যত মত তত পথ, সেভাবেই আমরা কিন্তু সেই আদর্শেই আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সংগঠন চলে, এবং বিভিন্নভাবে যারা বিভিন্ন রাজ্য থেকে, প্রত্যেক মানুষের বিভিন্ন দায়িত্ব আছে, কেউ সংগঠনের দায়িত্ব নেন, কেউ মন্ত্রিত্বের দায়িত্ব নেন, সেইভাবেই করে হয়। এবং সেটা কিন্তু আপনি দেখবেন যে প্রতি বছর অনেক কিছু চেঞ্জও হয়। এগুলো নিয়ে আমাদের
ওরকম কোনো রিজিওনালিজম বলতে এই জিনিসটা একদমই নেই, কারণ মানে আমরা এটাকে পুরো দেশের আপনারা কথা তাহলে কি ভাবি। তৃণমূলকে দেশের আপনারা সব জায়গায়- রিজিওনালিজমের মধ্যে ফেলছেন? তৃণমূল তো একটা সংকীর্ণ মনস্কতা নিয়ে চলে, তাদের সবকিছু নিয়ে আমি অরূপ চক্রবর্তীর কাছে আসছি। কাউকে অরূপ, কথা বলতে দেবে না, কাউকে রাজনৈতিক সংকীর্ণ কাজ করতে মনস্ক দল বলছে তৃণমূল কংগ্রেসকে, যে তৃণমূল কংগ্রেস একটা সংকীর্ণতার মধ্যে কণ্ঠরোধ করবে। এটাই তো কি বলবে অরূপ? আসলে বিজেপির প্রতিনিধির কাছে এটা হজম করা খুব অসুবিধাজনক যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওনাদের রাজ্য নেতৃত্বকে এতটাই অপদার্থ এবং অযোগ্য বলে গণ্য করেন যে ওনার রাজ্য নেতৃত্বের উপর কোনো ভরসা না রেখেই বাইরে থেকে ৬ নেতাকে ইম্পোর্ট করতে হয় এখানে, এক্সপোর্ট করতে হয় এখানে। এবং ওনার কথাতেই একটু আগে পরিষ্কার যে উনি এত গর্ববোধ করছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে জনসংঘের উত্তরসূরি হিসেবে বিজেপির নিয়ে উনি আত্মশ্লাঘা করছিলেন। সেই শ্যামাপ্রসাদের রাজ্যে বিজেপি এমন নেতা খুঁজে পায় না যাকে সামনে রেখে তারা নির্বাচনে লড়তে পারবে। 7 দিনে 7 জন মুখ্যমন্ত্রীর মুখ প্রজেক্ট করতে হয়। রোববার মুকুল রায়, সোমবার দিলীপ ঘোষ, বুধবার কৈলাস বিজয়বর্গীয়, বৃহস্পতিবার। আচ্ছা কেন আমি একটা কথা বলে চাই, দেখুন গণতন্ত্র মানেন না, সেটা চ্যানেলে আমার কথা বলতে দেন, আপনার কথা শুনছি। বলবো না, চুপ, আমিও বলছি। চুপ চুপ, কেউ কথা বলবো না, আপনি একা বলুন। আপনারাই তো চুপ করিয়ে দেন। সুজিতদা গোটা 1 ঘন্টা উনি বলবেন, আমরা বলবো না, আমরা বলবো না, ঠিক আছে, আমরা বলবো না। না না, কেন বলবেন না? বিজেপি বলতে দেবে না, আমরা বলবো না। না, বিজেপি তো পাল্টা বলছে, এটা ইন্দ্রনীল একটা, তাহলে তুমি কন্ট্রাডিক্ট করছো কি তোমার কথাকে, যে তৃণমূল সংকীর্ণ দল, তুমি কথা বলতে আটকাচ্ছ কেন? এই যে আমি কথা বলছি না, শুনতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা ঠিক আছে, এখন অরূপের কথা শুনে নি, তারপর সম্ভব। বর্বরের দল বলা হয় কারণ আচ্ছা, তারা ঠিক আছে, অন্যের এই যে কি সব বলছেন, স্বাধীনতা হরণ করে। এমন তারা কথা অন্যকে বলছেন, এমন বলতে দেয় কথা না। বলছেন, বিজেপি মানেই উদ্ধত, অসাংবিধানিক কথাবার্তা বিজেপি বলছেন, মানেই অহংকারী, বিজেপি মানেই অন্যের অসাংবিধানিক কন্ট্রোল কথাবার্তা করে। বলছেন। দেখুন আমার বলার সময় উনি বলছেন, ওনার বলার সময় কেউ বলেছে, আপনি এখানে এমন অন্য কথা দলের বলছেন। প্রতিনিধি রয়েছেন, তারা বলেছে, আমি বলেছি, আপনি বলেছেন, একমাত্র উনি অন্যের বলার সময় ইন্টারাপ্ট করছেন। এটাই বিজেপির চরিত্র। আপনি শুনুন, আপনি আমাদের কথা আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসছি। সবসময় বিরোধীদের কথা শুনবেন না, এরকম করলে হয়? রাস্তায়ও শুনবেন না, সরকারেও শুনবেন না। আর কেউ বলবো না, আর কেউ বল, আপনি বলুন। আপনি বাকিদের দায়িত্ব কি করে আপনি নিয়েছেন? বলুন, বেশ, আপনি বেশ। বলুন, আর আমি কেউ বলবে আসবো না। সৌম্যর এবার কি কাছে। বলবো? সময় কেন? আমার সৌম্য, বলার টাইমটা তো শেষ হয়নি। সৌম্য, এই মুহূর্তে সুজিতদা, হ্যাঁ, আমার বলারটাই তো হলো না। মানে বিজেপির প্রতিনিধির যদি এটাই পরিকল্পনা হয়, তাহলে তুমি অন্য উত্তর দাও। সেশন উনি বলতেই পারবেন না। না না, ঠিক আছে, ঠিক আছে, বিতর্কটাকে আমরা না, ওই জায়গায় নিয়ে বিতর্ক যাব মানে এটা নয়, বিতর্ক মানে এটা নয়, অসৌজন্যতা নয় যে একজনের বলার সময় ঠিক আছে, ইন্টারাপ্ট আপনার no, কথা no, এতক্ষণ no, ধরে শুনছি, আপনি কথাটা বলুন না। আরে বলবো কোত্থেকে? আপনি তো মাঝখানে আচ্ছা, ঠিক interrupt আছে, আপনি বলুন না, okay, আপনি তো বলতেই পারছেন না। লজ্জা করে না? ব্রিটিশের দালালি করেছেন, লজ্জা করে না? সাভারকারের নামে ব্রিটিশ থেকে তো কংগ্রেসের জন্মগ্রহণ হয়েছে, আরে সেই ব্রিটিশের কংগ্রেস- দালালি করেছেন সেই আপনারা। কংগ্রেস থেকে যে তৃণমূল মুচলেখা কংগ্রেসের দিয়েছে, জন্ম তার হয়েছে। নামে এয়ারপোর্টের নাম করছেন আর বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম সরিয়ে দিচ্ছেন। আপনাদের থেকে জ্ঞান শুনতে হবে, আপনাদের ওই থেকে তো, সেটা তো দেশপ্রেম শুনতে শিখতে চান না, হবে। আমাদের কথাই শুনতে কৃষকদের চান না। খালিস্তানি বলছেন, পাঞ্জাবের কৃষকদের খালিস্তানি বলছেন, আপনাদের থেকে জ্ঞান আপনার বলা উপদেশ শেষ শুনতে হয়েছে? হবে। ওকে, সৌম্য, বিজেপি মানেই অসভ্য এবং বর্বরের দল। সৌম্য আইচ রায়। আমি প্রথমে একটা কথা বলি যে আলোচনাটা হোক, আলোচনাটা বন্ধ করলে চলবে না। মাননীয় বিজেপি মানে যিনি বলছেন তাকে আমি কয়েকটা কথা শুধু বলি। আপনি কথাগুলো বলেছেন খুব সুন্দর, কথাগুলো আপনি যেটা বলছেন কথাগুলোর মধ্যে কোনো বিভেদ আমাদের নেই, কিন্তু কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার বিরোধীদের কথা শুনবে, এটাই তো খুব স্বাভাবিক। তো আমরাও কিছু বলতে চাই, আমাদের কথাটা আপনি শুনুন। কেন্দ্রে আপনার সরকার আছে, রাজ্যে আমরা বিরোধী দল, কেন্দ্রে আমরাও বিরোধী দল, শুনুন না, অসুবিধা কী আছে? ভিন্ন মত শোনার জন্য যে পেশেন্স বা যে টলারেন্স লাগে সেটা একটু করে থাকলেই তো ভালো হয়। আমরা বলি না, শুনি না, আমাদের থেকেও তো কিছু পেতে পারেন। একটা সারা ভারতবর্ষে আপনারা বলছেন টলারেন্সের কথা, আপনারা বলছেন রাজনীতিতে ভিন্ন মতের কথা। সারা ভারতবর্ষে আপনি বলুন, একটা কৃষক আন্দোলন হচ্ছে, যে কৃষক আন্দোলনে লক্ষ লক্ষ কৃষক, যে কোনো মত হতে পারে, তাদের কথা হতেই পারে, তাদের কথা আপনাদের মধ্যে ভুল হতে পারে, তাদের মধ্যে ঠিক হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবারও এক জায়গাতেও অ্যাড্রেস করলেন তার মন কি বাত বা যেখানেই হোক। সারা ভারতবর্ষের কৃষকরা আজকে বিপন্ন, শ্রমিকরা বিপন্ন, সেখানে দাঁড়িয়ে আপনারা কথা শুনছেন না। আর যেটা বাংলা নিয়ে কথাটা বলছেন, দেখুন এটা ঠিক যে বাংলায় আমরা বারবার বলছি যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, অত্যন্ত লজ্জাজনক, যেখানে একজন রাষ্ট্রীয় সভাপতিকে তার Z+ ক্যাটাগরি থাকা সত্ত্বেও তাকে ওইভাবে আক্রান্ত হতে হয়, এটা মানা যায় না, এটা নিন্দনীয়। কিন্তু সাইমালটেনিয়াসলি এটাও তো মনে করতে হবে আপনাদের
যে পশ্চিমবঙ্গে আপনাদের নীতিটা যদি আপনাকে সমর্থন না করেন, উত্তরপ্রদেশে যেদিন আপনারা রাহুল গান্ধীকে রাস্তায় ফেলে মারলেন সেটাকে সমর্থন নিশ্চয়ই করবেন বা করবেন না, একটা তো যুক্তি থাকতে হবে। বানাসকাটাতে যখন রাহুল গান্ধীর গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সেদিন আপনাদের সরকার ছিল, সেদিন তো কই প্রতিবাদ করেননি। আজকে সারা পশ্চিমবাংলায় আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করব এবং আমাদের সঙ্গে শত বিরোধ আছে, কিন্তু একটা কথা জেনে রাখুন যে আপনাদের সঙ্গে আমাদের ইডিওলজিক্যাল কনফ্লিক্ট, লড়াই সারা ভারতবর্ষে আছে, আমরা তবুও তৃণমূলের বিরোধিতা করছি এই একটা ঘটনা থেকে। কিন্তু আপনারাও ভাবুন যে পশ্চিমবাংলায় আপনারা বারবার যে জিনিসটা করার চেষ্টা করছেন, এটা করে খুব একটা বেশি দূর এগোনো যায় না। ওকে, ভালো কথা আপনারা হ্যাঁ বলছেন, বলুন। হ্যাঁ অরূপ, আমার বলাটা হয়নি কিন্তু আমি বলছি। প্রথমত হচ্ছে যে আজকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছে, যে সেদিনকে ওই ঘটনার আগে বিজেপি নেতা রাকেশ সিং তিনি কিভাবে প্রভোগ করছিলেন সেটা আজকে জনসমক্ষে এসে গেছে। এক, দ্বিতীয়ত আজকে যারা এখানে বসে নিন্দনীয় বলছেন তারা সেদিনকে কোথায় ছিলেন যখন উত্তরপ্রদেশে হাতরাসে ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন সহ 2 মহিলা সাংসদকে এয়ারপোর্টের মধ্যে মহিলা সাংসদদের ধাক্কা মেরে টানতে টানতে ফেলে দেওয়া হয়েছিল, সেদিনকে প্রতিবাদ কোথায় ছিল? দ্বিতীয়ত, যে কায়দায় যেভাবে হুইপ জারি করে বলা হচ্ছে যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে এবং ডিজিকে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে দেখা করতে হবে, এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। কেন্দ্র এভাবে যারা এখানকার পদাধিকারী তারা কেবলমাত্র অ্যান্সারেবল টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনলি, তারা এখানকার নির্বাচিত বিধানসভার কাছে অ্যান্সারেবল। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে যে বিজেপি মানে না, প্রতিটা পদক্ষেপে তারা বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, তারা যে ঘটনা ঘটেছে, আপনি জানেন যে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত জেপি নাড্ডা, তাকে বুলেট প্রুফ কার দেওয়া হয়েছিল, সেই কারের সাথে সাপোর্ট হিসেবে তাদের অতিরিক্ত সিআরপিএফ বাহিনী তারা ডিপ্লয় করেছিল, সেই বাহিনী ছিল, তার সাথে 145 জন কনস্টেবল ছিল, তার সাথে অ্যাডেকুয়েট। কিন্তু আপনারাও জানেন এমনকি প্রধানমন্ত্রীর কনভয়ে কোনো বাইরের গাড়ি ঢুকতে পারে না, সেখানে জেড ক্যাটাগরির কনভয়ে অতিরিক্ত প্রায় 150 খানা গাড়ি কারা ঢুকিয়েছে। আমি শুরুতেই কিন্তু ইন্দ্রনীল একটা কথা বলেছিলাম যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তলব করা হবে, এটা তো লেজিসলেটিভ অনুযায়ী তো তিনি তো অ্যান্সারেবল টু বিধানসভা। রাজ্যপাল প্রতি মুহূর্তে এই বিষয়গুলোতে জানতে চাইছেন সব বিষয়, ফলে কিছু কিছু ক্ষেত্রে এখন ব্যাপারটা ডাইলুট হয়ে যাচ্ছে। তাহলে শুরুতেই বলেছিলাম যে চাণক্যর সময় ছিল অঙ্গরাজ্য, এখন গণরাজ্য, এখন অঙ্গরাজ্য। সবসময় কেন্দ্র এবং রাজ্যের কেন্দ্রের একটা দায়িত্ব থাকে এবং সেখানে সিকিউরিটির দায়িত্বর প্রশ্নটাও তুলছে। এই সমস্তগুলি কোথাও একটা তলব করা, এইগুলো এটা কি কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রীকে করা যায়, সেই প্রশ্নটাই তুলছে। প্রথম কথা হলো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নেই, ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর মতোই, অন্যান্য রাজ্যের মতোই। তো সেই পশ্চিমবঙ্গে যদি আজকে অশান্তি ঘটে, একটার পর একটা 132 জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন গত 2 বছরে। পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন কিরকম, কত যাদের বিজেপি কর্মী বানিয়েছেন তারা ডিনাই করেছেন। আপনি একটু শুনুন, এবার তো আমার বলার সময় আপনি এবার শুনুন না। আরে অনেকক্ষণ বলেছেন, আপনি কেন্দ্র সরকার থেকে যে কাজ শেখাচ্ছেন, আমি সময় ধরে রেখেছি, কতক্ষণ বলেছেন আপনি বলতে দেবেন না? ঠিক আছে, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি তো শিখিয়েছেন, আপনি বললেন। না না, আপনি বলুন, আপনি তো বললেন তো আপনারা তো এরকমই গণতন্ত্রের বিরোধীদের কোনো জায়গায় দিতে চান না। ডেফিনিশন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আপনাদের শুনুন, আর আপনাদের থেকে সংবিধান শেখার কোনো জায়গা নেই। আপনারা যেভাবে আমফানে ত্রাণ লুট করে বেড়াচ্ছেন, আপনি যদি ওই শিক্ষাটা না দিতে, এটা নিয়ে এক সেকেন্ড, এটা নিয়ে যদি গণ আন্দোলন করতে হয়, এই যে সৌম্যরা বলছে গণ আন্দোলন করতে গিয়ে আগে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে, বাম কংগ্রেসের উপরে এই সময়গুলোতে বেশ কিছু আক্রমণ যে হয়নি, একেবারে অরূপ যতই বলুক হয়নি, অস্বীকার। তো আপনারা গণ আন্দোলন করছেন, এইরকম ঘটনাগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম ঘটছে আর আপনারা তলব করছেন। এটা প্রথম কথা, আগে ঘটেছে বলে আজকেও ঘটবে এটা কিন্তু মানা যায় না। আগে যদি 10টা মানুষ মারা যায় কোনো একটি ইলেকশনে, তার মানে পরের ইলেকশনে 10টা অবধি মানুষ মারা যেতে পারে, সেটা কিন্তু আমরা মানতে পারবো না। আমাদের খুবই শান্তিপূর্ণ যেমন ইলেকশন দরকার, তেমনি এমন পরিবেশ দরকার যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজস্ব প্রচার করতে পারে, তার নিজস্ব অনুষ্ঠান করতে পারে, তাদের বিভিন্ন যে কার্যক্রম তারা নির্ভয়ে করতে পারে। সেখানে পুলিশ মানে কোনো দলের মুখপাত্র হিসেবে যেন কাজ না করে, সেখানে পুলিশকে সবাই চায়, সেই নিরপেক্ষতা পুলিশের থেকে আমরা চাই। সেই নিরপেক্ষভাবে তারা যেন প্রোটেকশন করে, তারা যেরকমভাবে
তৃণমূল একজন সাংসদকে প্রোটেকশন দেবেন, তেরকম সাধারণ মানুষকে প্রোটেকশন দেন, তেমনই দেবেন একজন বিজেপি সাধারণ কর্মীকে, মানুষের কথা- তেমনই দেবেন এবং কংগ্রেস আমার প্রশ্নটা এই নলিন ছিল যে আপনি ধরুন হাতরাসের যে ঘটনার সময় তো যোগী আদিত্যনাথকে সেই সময় পুলিশ তো গিয়ে সরাসরি ভাবে মিডিয়াকে ছবি পর্যন্ত তুলতে দেয়নি। সেখানে কি আপনাদের যেটা মডেল রাজ্য মনে সেটা করেন? না, কোনো রাজ্য আমরা মডেল রাজ্য হিসেবে বলি না। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যতে তাদের প্রত্যেকটি রাজ্য নিজস্ব সম্মান প্রাপ্য আছে বিভিন্ন ভাবে। কিন্তু সেই ঘটনায় তো যোগী আদিত্যনাথকে এরকম তলব করেননি। কেউ স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে আছে, কেউ বাণিজ্যের দিক থেকে এগিয়ে আছে, কেউ ইন্ডাস্ট্রির দিক থেকে কলকারখানা বেশি, তো প্রত্যেকটা রাজ্য নিজস্ব জায়গা আছে। তেমনি আমরা মানে এটা তো অস্বীকার করতে পারেন আপনারা তো তলব করেন যোগী আদিত্যনাথ। প্রথম কথা শুনুন, যে কোনো ঘটনা যদি ঘটে থাকে সেখানে আমরা সবসময় এনকোয়ারি চেয়েছি এবং সেখানে একটা স্ট্রং এনকোয়ারি হয়েছে। সেখানে তলব শুধু না, আপনারা দেখেওছেন যে কোনো ঘটনা ঘটেছে, যখন কোনো রেপের ঘটনা ঘটেছে, যখন কোনো মার্ডার ঘটেছে কোনো জায়গায়, এবং সেটা নিয়ে যদি কখনো মনে হয়েছে কেন্দ্রীয় সরকারের যে সেখানে নির্যাতিতা বা নির্যাতিত তারা সেইভাবে জাস্টিস পাচ্ছে না, তারা তখনই কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা কখনো প্রাইম মিনিস্টার নিজে কথা বলেছেন। আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমরা এই আলোচনাটার মধ্যে এই জিনিসটাকে বারবার জাস্টিফাই করাচ্ছি যে আগেই হয়েছিল বলে এখনো ঠিক, কিন্তু কথাটা তা নয়। কথাটা মূল প্রশ্নটা, মূল বিষয়টা হারিয়ে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যখন অরূপবাবুজা যখন বলছেন যে কথাগুলো, সেই কথাগুলো কোথাও কোথাও শুনতে ডিসকর্ড মনে হচ্ছে, কোথাও কোথাও আটকে যাচ্ছে। কারণ আমি একটা বলে দিই, ছোট একটা কথা ডিস্টার্ব করি না, আমি ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজ্যে অধিকার নিয়ে মূলত শুরুতে যে একটা সংস্কৃতির একটা ভাবধারা বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে, তৃণমূল বহিরাগত বলছে। কোথাও তোমাদের একটা স্পষ্ট অবস্থান নিতে হবে যে কোথাও কি ভারতীয় জনতা পার্টিকে সত্যি বহিরাগত মনে হচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেস আমি দুটো প্রশ্ন করেছেন আপনি, দুটো প্রশ্নের দুটো উত্তর। প্রথম কথা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে যে জিনিসটা ফিয়ারলেস গণতন্ত্র, যেটা ওপেন গণতন্ত্র, সেটার পুরো কতটা প্রয়োজন আপনি বলুন। এটাও তো দেখেছি পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি যেখানে জেপি নাড্ডার উপরে আক্রমণ হয়েছে, আমি এটাকে জাস্টিফাই করছি না, সেই পার্লামেন্টে 99% মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। 99%। একটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির নাম বললাম, সারা পশ্চিমবঙ্গে 42% মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের পরে 100 জন লোক মারা গেছে শুধু পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। এটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত খারাপ। সাইমালটেনিয়াসলি আপনি বলুন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিজেপির মুখপত্রের মতো কাজ করছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের কি বিজেপির মুখপত্র? তার কি কনস্টিটিউশনাল এই অথরিটি, কনস্টিটিউশনাল একটা যে জায়গা, সেই জায়গা থেকে এটা করতে পারেন? তিনি কেন হাতরাসের সময় চুপ থাকেন? তিনি কেন বানাসকাটার সময় চুপ থাকেন? তিনি কেন হাতরাসের ঘটনার সময় চুপ থাকেন? তিনি তখন তো একটা টুইট করেন না, একটা তো কথা লেখেন না। মুশকিলটা হচ্ছে কিন্তু এই যে এই বায়ানারিজের মধ্যে হারিয়ে যাচ্ছে মানুষের আসল দাবি, আসল মূল সমস্যা, আসল সমস্যাগুলো হারিয়ে যাচ্ছে। আপনি আজকে যে দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে বহিরাগত বিষয়টা কি? এই বাংলার একজন মনীষী যার নাম করছিলেন কিছুক্ষণ আগে, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন সারা বিশ্বে, এশিয়ার একজন ওই প্রথম নোবেল প্রাইজ বাংলা থেকে গেছে, বাংলার মানুষ রিপ্রেজেন্ট করেছেন, যিনি বলছেন পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সেই ভারতবর্ষের বাংলা, সেখানে কে বহিরাগত, কে এই যে বায়ানারি সিস্টেম, কেউ করছে হিন্দু মুসলমান, কেউ করছে বহিরাগত ভেতরে। সেটার উত্তর মানে কেন বলা হচ্ছে সেটা নিঃসন্দেহে খুব কতগুলো জায়গা নিঃসন্দেহে রয়েছে। জায়গা খুঁজুন, তুমি জায়গা খুঁজুন, কিন্তু ভারতকে কখনো বায়ানারি দিয়ে ভাগ করবেন না। বহুদলীয় গণতন্ত্রে বহু ভাষাভাষী, বহু সংস্কৃতি, বহু খাদ্যাভ্যাসের মানুষ আছে, এখানে কেউ বহিরাগত নয়। সমস্যাটা কোথায় হয় জানো তো? একটা কথা অনেকদিন আগে ঋত্বিক ঘটক বলেছিলেন যে যাবতীয় ডিস্ট্রিবিউশন, এই যে বারবার আমফান চাল বলছে না, উনি বলেছিলেন চাল থেকে সিনেমা, ক্ষমতার ডিস্ট্রিবিউশন যাবতীয়, এই ইন্দ্রনীল উত্তর দিল না, কিন্তু সেই ইন্দ্রনীল চলে গেল যে একটা পূর্ণমন্ত্রী বাংলা থেকে কিন্তু হয়নি বিজেপি। এক সেকেন্ড, বিরতির সময়, বিরতির পর ফিরছি।